সে আর্মি থেকে রিটায়ার করার পরেও তাকে কাজে লাগানো হয়েছে। সে বহুবার ভারতে গিয়েছে, ভারতীয় বাহিনীর সাথে রয়ের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। বাংলাদেশের বিশেষ কিছু ব্যক্তিকে গুমের ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনেক বেশি। আপনারা কর্নেল হাসিনুর রহমানের নাম শুনেছেন, বড়জোর লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত যেতে পারতেন। ফরগেট অ্যাবাউট লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল কোন যোগ্যতা বলে আপনি জেনারেল হয়েছেন? আপনি লন্ডনে যে লেখাপড়া করেছেন সেখানেও ঘুষ দিয়ে চারিদিক থেকে বাংলাদেশ থেকে। খুনের সাথে কোন সমস্ত প্রশাসন জড়িত আমরা জানি, বিডিআর, র্যাব, আর্মি সবাইকে দিয়েই হাসিনা এই কাজগুলো করেছেন। তো জেনারেল ওয়াকারকে নিয়ে অবশেষে নতুন তথ্য ফাঁস করেছেন জ্যাকব মিল্টন এবং আলোচনা করেছেন একজন বিডিআর হত্যাকাণ্ডের আসামি যিনি পালিয়ে যাচ্ছিলেন তার গ্রেফতার নিয়ে। দর্শক, আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আলোচনা শুনে বুঝতে পারবেন যে সেনাপ্রধান কি আসলে গুম খুনের সাথে জড়িত আছে। পুলিশের হাতে তুলে দেওয়ার কাজে যেই লোকটা নিয়োজিত ছিল, আজকে হঠাৎ করে তথাকথিত মুক্তিযুদ্ধের তকমাধারী কিছু হারামজাদারা সোশ্যাল মিডিয়ায় তাকে ফেরেশতা বানানোর চেষ্টা করছে। আর একটা কথা, নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদে এখনো মুজিব শেখ এবং হাসিনার ছবি ঝুলিয়ে রাখা হয়েছে। আরো একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। আমি গত কয়েকদিন ধরে কয়েকটা টকশো করেছি। এই টকশোতে আমি জেনারেল ওয়াকার, ডক্টর আসিফ নজরুল এবং অনেক কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলেছি এবং এই কথাগুলো নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছে, ইনক্লুডিং জেনারেল ওয়াকার। সে তার ভারতীয় অপারেটিভ এবং ডিজিএফআই অপারেটিভদের দিয়ে আমার কাছে কয়েকটা মেসেজ পাঠানোর চেষ্টা করেছে। এই মেসেজগুলো নিয়েও আমি আপনাদের সাথে কথা বলবো। বদরুদ্দিন ওমর আমাদের দেশের একজন বুদ্ধিজীবী, শিক্ষাবিদ এবং একজন হিস্ট্রিয়ান। উনি মুজিব শেখ সম্পর্কে কয়েকদিন আগে একটা মন্তব্য করেছে। আমি এটা নিয়ে আমি কথা বলবো। আজকের আমি অন্য কোনো কাউকে টকশোতে ডাকিনি, আমি নিজেই আপনাদের সাথে কথা বলবো। যেই বিষয়টা নিয়ে অনেক সময় আমি হয়তো আপনাদের মুখরোচক কথা বলার ক্ষেত্রে এত জনপ্রিয় কোনো মানুষ না, কারণ আমি জনপ্রিয়তার মাপকাঠি নিয়ে আপনাদের সাথে অনেক কথা শোনাতে পারিও না এবং ওটা বলার যোগ্যতা আমার নাই। অনেক সময় লোকজন মুখরোচক কথাবার্তা বলে, ওই মুখরোচক কথাগুলো যদি আমার মুখে আসে মনে হয় অনেকেই পছন্দ করবেন। আমার আশেপাশে যারা আমাকে চিনে তারা বলছে যে আননেসেসারি, এটা করা ঠিক হবে না। তো আসুন আমরা প্রথমে শুরু করি। লেফটেন্যান্ট জেনারেল মাইনুল ইসলাম, ওনাকে নিয়ে যেই টানন পোড়নটা হয়েছে তাকে নিয়ে একটু আমি কথা বলি। ভদ্রলোকের নাম লেফটেন্যান্ট জেনারেল এমডি মাইনুল ইসলাম। উনি জন্মগ্রহণ করেছেন ফেব্রুয়ারির 1 তারিখ 1958 সালে। এখন আমি হিস্ট্রিক্যালি কয়েকটা বিষয়ে আমি যাব। এই লোকটা গত 2 দিন আগে বা 1 দিন আগে তার স্ত্রী সহ ঢাকা থেকে উনি রওনা করেছিলেন আমিরাত হয়ে, উনি কানাডায় যাবে। উনি ছিলেন রয়ের একজন সিনিয়র অপারেটিভ বাংলাদেশে এবং হাসিনার অত্যন্ত ক্লোজ মানুষ। যে এই মইনুল ইসলাম বিভিন্ন সময় হাসিনার হয়ে আমেরিকায় এসে ম্যানেজ করার চেষ্টা করেছে, ভারতে গিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে, গুমের সাথে সে সরাসরি জড়িত ছিল এবং আয়না ঘরের শারীরিক নির্যাতনের ক্ষেত্রে উনি অনেক ক্ষেত্রে তত্ত্বাবধান করেছে। হাসিনা ক্ষমতা ছাড়ার আগেও এই মইনুল ইসলামকে কয়েকবার ওয়াশিংটন ডিসিতে পাঠিয়েছে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করিয়েছে যাতে কোনোভাবে তাকে কাজে লাগানো যায়। আমি একটা জিনিস চেক করে দেখেছি, আপনারা শুনলে একটু অবাক হবেন। এই মইনুল ইসলামকে
2023 সালে আপনারা চিন্তা করে দেখেন, 2023 সালে মাত্র 3 দিনের অ্যাসাইনমেন্ট দিয়ে তাকে টরন্টো থেকে ওয়াশিংটনে পাঠিয়েছে এবং ওয়াশিংটন থেকে আবার উনি টরন্টোতে এসে ঢুকেছে আগস্ট মাসের 11 তারিখ 2023। সেখান থেকে ওয়াশিংটনে এসে কোনো একটা জায়গায় তার অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করার জন্য ওয়াশিংটন ডিসিতে এসে এখানে একটা ইউনিফর্ম পরিহিত ভারতের চর যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে নিজেই জড়িত ছিল শামস, তার সাথে যোগাযোগ করে তারা একত্রে একটা অ্যাসাইনমেন্ট করার চেষ্টা করেছে, প্ল্যান করেছে এবং আগস্ট মাসের 13 তারিখ এখান থেকে চলে গিয়েছে। অর্থাৎ সে আমেরিকা ছিল মাত্র 2 দিন। এখন সে আর্মি থেকে রিটায়ার করার পরেও তাকে কাজে লাগানো হয়েছে। সে বহুবার ভারতে গিয়েছে, ভারতীয় বাহিনীর সাথে রয়ের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত ছিল। বাংলাদেশের বিশেষ কিছু ব্যক্তিকে গুমের ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনেক বেশি। আপনারা কর্নেল হাসিনুর রহমানের নাম শুনেছেন, তার গুমের সাথে লেফটেন্যান্ট জেনারেল মইনুল প্রত্যক্ষভাবে জড়িত ছিল, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। আরেকজনের সাথে জড়িত ছিল গুমের সাথে, অত্যাচারের সাথে। হাসান নাসির নামে একজন ব্রিগেডিয়ার জেনারেল সাহেব আছেন, ওনার গুমের সাথেও বা আরো অত্যাচারের সাথেও বিভিন্ন ভাবে এই লোকটা জড়িত ছিল। অর্থাৎ তার কমরেড যারা ছিল, নির্লজ্জের মতো এই শুয়োর চালাকি করতে গিয়ে সামাজিক মিডিয়ায় বলেছে আমি কানাডায় যাব এবং মার্চ মাসে আবার ব্যাক করব, এবং এয়ারপোর্টে তাকে আটকানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলেছে তাকে গ্রেফতার করা হয়েছে, না তাকে গ্রেফতার করা হয় নাই, তার স্ত্রীকে যেতে দেয়া হয়েছে। স্ত্রী বেগমপাড়ায় গিয়ে তার সম্পদের ওখানে বেগমগিরি করবে, কিন্তু লোক দেখানোর জন্য বাংলাদেশের হাসিনার নিয়োজিত, রয়ের নিয়োজিত, ভারতের নিয়োজিত ক্যান্টনমেন্টে বসে উর্দি পরে যে ওয়াকার বসে আছে, ক্যান্টনমেন্টে বসে যে হাসিনার এবং আওয়ামী লীগের এবং শেখ পরিবারের এবং ভারতের স্বার্থ উদ্ধার করে, ওয়াকারের নির্দেশেই তাকে গ্রেফতার করা হয় নাই, তাকে বাসায় পাঠানো হয়েছে। অথচ এ ধরনের লোককে অ্যারেস্ট না করার কোনো কারণ নাই। যেই লোক গুমের সাথে জড়িত ছিল, যেই লোক খুনের সাথে জড়িত ছিল, যেই লোক আয়না ঘরের দায়িত্বে ছিল, যেই লোক লোকজনদের ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চারের সাথে সরাসরি ইনভলভ ছিল, তাকে গ্রেফতার করা হয় না। তাকে ওয়াকার বাসায় পাঠানোর ব্যবস্থা করেছে। ওয়াকার তার স্ত্রীকে কোন প্রকার ঝামেলা ছাড়া যেতে দিয়েছে। তার বউয়ের নামের কোন সম্পদের হিসাব নাই, বেগম পাড়ায় তার কি কি আছে এগুলো নিয়ে তার কোনো আগ্রহ নাই, কারণ ওয়াকারের নিজেরই তো অনেক কিছু আছে। এখন অনেকে বলবে না, ওয়াকার তো কিংবদন্তি, আগস্টের 5 তারিখে, সেপ্টেম্বর মানে সে নাকি বাংলাদেশকে উদ্ধার করে ফেলেছে 5 তারিখে। এখন লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম সম্পর্কে এতটুকু বলি, যারা আপনারা বলেছেন যে মইনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে, না গ্রেফতার করা হয় নাই, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তার বউকে যেতে দেওয়া হয়েছে। তার বউয়ের নাম বোধহয় বিভা জাতীয় কিছু, তাকে যেতে দেওয়া হয়েছে। বেগম পাড়ায় তারা এনজয় করবে এবং এই মইনুল ইসলাম তার বাসায় আছে।
মইনুল ইসলামকে ধরে জিজ্ঞাসা করার কথা তুমি 2 দিনের জন্য। আগস্টের 2023 সালের আগস্টের 11 তারিখ আমেরিকায় ঢুকে আবার 2 দিনের মধ্যে তুমি বেরিয়ে গেছো। হারামখোর, তুমি এই 2 দিনে কি করেছো? তোমার কাজ কি ছিল? এবং এই হারামখোর হাসিনার সাথে বগলের সফর সঙ্গী হইয়া সেপ্টেম্বরের 22 তারিখ আমেরিকায় ঢুকেছে, অক্টোবরের 1 তারিখ পর্যন্ত নিউ ইয়র্কে ছিল। এখন আমি কিন্তু ডকুমেন্ট দেখে বলছি, আমি গাঁজাখুরি কোনো কিছু আপনাদেরকে দিচ্ছি না। এই লোকটাকে ওই জামাই আদরের ডিবির ওখানে না, রিমান্ডে নিয়ে যেভাবে এখন আওয়ামী হারামজাদার হারামখোরদের এখন দেখি ওয়াকারের নির্দেশে বা কারো নির্দেশে সালমান রহমানকে, আনিসুল হককে, সব মন্ত্রীদের যেভাবে জামাই আদরে ওখানে রাখা হচ্ছে, তারা এখন এই জামাই আদরটা যাদের প্রাপ্য না তাদেরকে জামাই আদর দেয়া হচ্ছে, অথচ এই লোকগুলো বাংলাদেশের জনগণের উপরে স্টিম রোলার চালিয়েছে, বিএনপির হাজার হাজার কর্মীদের উপরে অত্যাচার করেছে, জামাতে ইসলামের হাজার হাজার মানুষদের উপরে অত্যাচার করেছে, ফিজিক্যালি তাদেরকে পঙ্গু বানিয়ে দিয়েছে, তাদেরকে মেরে ফেলেছে, তাদের বউয়ের কাছ থেকে আলাদা করেছে, মায়ের কাছ থেকে আলাদা করেছে, সন্তানদের কাছ থেকে আলাদা করেছে, অথচ এই কুত্তার বাচ্চাদের এখন হাজতে নিয়ে জামাই আদরে রাখা হচ্ছে ওয়াকারের নির্দেশে। এই জেনারেল ওয়াকার 626 জন শেখ পরিবারের এবং আওয়ামী লীগের লোকজনদেরকে রক্ষা করেছে, এবং তারা এখন কে কোথায় আছে 626 জনের ভিতরে এখন কতজন ক্যান্টনমেন্টের মধ্যে আছে, কতজনকে বাইরে পয়সার বিনিময় ছেড়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে ওয়াকার নিশ্চয়। কিন্তু একটা কাজ করছে, যেই মুহূর্তে জেকব মিল্টন কোনো কথা বলছে, তখন ব্যাঙ্গালোর থেকে এবং ইন্ডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে কুত্তার বাচ্চাদের হায়ার করে মন্তব্য করাচ্ছে, না ওয়াকার খুব দেশপ্রেমিক, সে খুব ধার্মিক, ওয়াকার দেশের ক্ষমতা চায় না। মুরগিরা কখনো ক্ষমতা চায় না, ঠিক আছে? এখানে ক্ষমতা নেওয়ার জন্য তার কোঅর্ডিনেশন দরকার, কমান্ডের ক্ষেত্রে তার এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি দরকার, কোঅর্ডিনেশনের জন্য, সংগঠনের জন্য তার বিশাল কিছু একটা দরকার, যার কোনো কিছু নাই। এখন জেনারেল মাইনুলকে কেন এখনো গ্রেফতার করে তার কর্মকাণ্ড নিয়ে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, আমি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর আসিফ নজরুল আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এই লোকটাকে কেন এখনো গ্রেফতার করা হবে না। ডক্টর আসিফ নজরুল, জন জাহাঙ্গীর, আপনাদেরকে পাশাপাশি আরো একটা কথা বলি। হারুনের গ্রেফতার সম্পর্কে আপনারা কি করেছেন? বেনজিরের গ্রেফতার সম্পর্কে আপনারা কি করেছেন? বিপ্লব দাসের গ্রেফতার সম্পর্কে আপনারা কি করেছেন? মইনুলের গ্রেফতার সম্পর্কে আপনারা কি করেছেন? মনিরুল ইসলাম কি করেছেন? আজ পর্যন্ত কেন শেখ পরিবারের একজন সদস্যকে গ্রেফতার করা হয় না? তারা কোথায়? জেনারেল ওয়াকার, there would be a time in বাংলাদেশ, আইনের শাসন যদি বাংলাদেশে কায়েম হয়, তোমার কর্মকাণ্ডের জন্য তোমাকে গ্রেফতার করা হবে ওয়াকার। আপনি যদি মনে করেন আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনার অবৈধ কর্মতৎপরতা জন্য আপনাকে মাফ করে দেওয়া হবে, নো, ইটস নট গোইং টু হ্যাপেন। আপনার ভারতীয় কানেকশনে অযোগ্য একটা মানুষকে প্রমোশন দিয়ে জেনারেল বানানো হয়েছে, তাকে সেনা প্রধান বানানো হয়েছে, যে আজ পর্যন্ত হাসিনার সাথে কমিউনিকেট করে, দিল্লির সাথে কমিউনিকেট করে, ভারতের সাথে তার আনুগত্য দেখায়। এই লোকটাকে বাংলাদেশের সেনা প্রধান করে বসিয়ে রাখা হয়েছে যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়। দর্শকবৃন্দ, আমি এই ওয়াকার
তাকে নিয়ে আমি গত 2-3টা শোতে আমি যখন ওয়াকারের বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলেছি, সে কয়েকটা বিষয়ে আমার মতামতকে চ্যালেঞ্জ করে কথা বলার জন্য গিয়েছে এবং যে মতামতগুলো দিয়েছে আমি এই মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। সে বলতে চেয়েছে আমি ভুল এবং কেন ভুল এটা নিয়ে সে ব্যাখ্যা করেছে তার কথাবার্তা, এবং যাদেরকে বলেছে আমি তাদের আইপি অ্যাড্রেস চেক করেছি। 2/3 আইপি অ্যাড্রেস ইন্ডিয়ার এবং 1/ভাগের ডিজিএফআই কতগুলো কামলা, এই ডিজিএফআই কামলা এবং ভারতীয় কতগুলো মল তাদেরকে দিয়ে কিছু কথা বলেছে। একটা কথা বলেছে সেনাপ্রধানের নিয়োগ কোনো দয়ার বিষয় না, বরং এটি সম্পূর্ণ যোগ্যতা ও সুনাম অর্জনের ফলস্বরূপ। তিনি যেভাবে দায়িত্ব পালন করেছেন তাতে তার নেতৃত্বের ক্ষমতা এবং দেশের প্রতি তার দায়বদ্ধতা প্রমাণিত। আগস্টে তার নেওয়া সিদ্ধান্ত তার যোগ্যতার প্রমাণ। যারা তাকে শেখ হাসিনার দয়ার বিষয় হিসাবে দেখছেন তারা বাস্তবতার বাইরে। ব্রিগেডিয়ার জেনারেল হাকিম বলেছে যে তার ক্যারিয়ারের ধ্বংসের এবং তার অধপতনের, তার যে প্রমোশন হয় নাই এবং তাকে যে জাহান্নামের চৌরাস্তায় গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে তার কারণ ওয়াকার। 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর এর সামনে যখন 17 বেঙ্গলকে অ্যাসাইন করা হলো, ব্রিগেডিয়ার জেনারেল হাকিম নিজে ওখানে দাঁড়ানো ছিলেন এবং ওয়াকার তৎকালীন মেজর ফোন নিয়ে 20-25 গজ দূরে গিয়ে যায় আর আসে, ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের সামনে এসে 10 মিনিট কথা বলে এবং হাকিমের সামনে এসে বলে, এটা প্রাইম মিনিস্টারের ফোন ছিল, আপা বলেছে ভিতরে মিলিটারি অপারেশন চালানো যাবে না। ওয়াকার, এটা ছিল আপনার যোগ্যতা? নাকি আপনি মির্জাফর, সিরাজউদ্দৌলার পলাশির প্রান্তরে ইংরেজদের বিরুদ্ধে যখন যুদ্ধ করা উচিত ছিল তখন জাফরের মতো আপনি সোলজার নিয়ে দাঁড়িয়েছিলেন? এটা আপনার যুক্তি যে আপনি যথেষ্ট যোগ্য ছিলেন? জেনারেল ওয়াকার, আপনি মোটেও যোগ্য ছিলেন না। আপনি বড়জোর লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত যেতে পারতেন। ফরগেট অ্যাবাউট লেফটেন্যান্ট জেনারেল। কোন যোগ্যতা বলে আপনি জেনারেল হয়েছেন? আপনি লন্ডনে যে লেখাপড়া করেছেন সেখানে ঘুষ দিয়ে চারিদিক থেকে বাংলাদেশ থেকে তদবির করে তারপরে ওখানে আপনাকে দাঁড় করানো হয়েছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে ভাই লন্ডনে কিভাবে ঘুষ দেয়? কিভাবে দেয়? টিউলিপ সিদ্দিককে যেভাবে ওখানে এমপি করা হয়েছিল আপনারা জানেন। বাংলাদেশে রেহানা ঘুষ খেতে খেতে লোকজনদেরকে বলেছে তোমরা লন্ডনে গিয়ে পলিটিক্যাল ডোনেশন দাও, লেবার পার্টিতে পলিটিক্যাল ডোনেশন দাও। ডোনেশন দিতে দিতে একটা কথাই বারবার বলা হতো, টিউলিপের মতো ঘোড়ামুখী অসৎ হারামজাতিকে ওখানে যেন নমিনেশন দেওয়া হয়। এভাবে ঘুষ পশ্চিমা বিশ্বে পলিটিক্যাল ডোনেশন, সেখানে তদবির করে ওয়াকারকে ক্লাসে ভর্তি করানো হয়েছিল। কোন ভর্তি পরীক্ষায় ওয়াকার ওখানে পাশ করে নাই। তো ওয়াকার, আপনি যাদেরকে দিয়ে এই কমেন্টগুলো ভারত থেকে এবং বাংলাদেশ থেকে আপনারা করান, এই লোকগুলো গাঞ্জুটি, এরা লেখাপড়া জানে না। এদের কার একটু লেখাপড়া করাইয়া লজিক্যাল কথা বলেন যেগুলো নিয়ে অ্যাটলিস্ট আমি কথা বলতে পারি। আরেক কামলাকে দিয়ে লিখিয়েছে সেনাপ্রধানের কাজ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা। জেনারেল ওয়াকার, এ ধরনের কামলাদের কথার জবাব কি আছে? দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষা করার কাজ আপনার না। প্রতিরক্ষা মন্ত্রী অথবা সরকার প্রধান আপনাকে যদি বলে, এখানে অ্যাসাইন করে যে তুমি এই কাজটা করবা, তখন তুমি ওখানে দায়িত্বপ্রাপ্ত হবা।
তোমার নিজের থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অস্তিত্ব রক্ষায় ওয়াকার সেনা প্রধান নিজের থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আপনি কি ওয়াকার, আপনার মাথায় কি ঘিলু আছে? আপনি কি শুয়োর নাকি আপনি একটা হারামজাদা বেকুব নাকি আপনি? হ্যাঁ বেটা, কোন দেশের সেনা প্রধানের এই ক্ষমতা নাই নিজের থেকে সার্বভৌমত্ব অথবা নিরাপত্তার প্রশ্নে he cannot make any decision by himself. Walker, you do not have authority to make a decision. You are just a servant of the republic. আপনি প্রজাতন্ত্রের বেতনভুক্ত সামান্য একজন কর্মচারী। আপনার মতো একটা কর্মচারীকে দেশের সরকার প্রধান অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয় আপনাকে যদি বলে যে এখানে তোমাকে এই টাস্ক দেওয়া হলো, ওই টাস্কটা ফুলফিল করার দায়িত্ব মিয়া তোমার। এখানে বাংলাদেশের সংবিধান কোনো অবস্থাতে ওয়াকারকে কি অ্যালাউ করে নিরাপত্তা বা সার্বভৌমত্বের ক্ষেত্রে সে নিজের থেকে কোনো একটা সিদ্ধান্ত নেয়? নো, ও বিগ নো নো। ওয়াকার, আপনার কামলারা অশিক্ষিত, আপনার কামলারা 2 পয়সার কামলা। কয় টাকা দেন? 10 টাকা না 25 টাকা? এইসব কথাবার্তা বলার জন্য টাকাটা বাড়ায় দেন, টাকা বাড়ায় দেন এসব কামলাদের। আরেকটা কামলা লিখেছে সেনাপ্রধান আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে অংশগ্রহণ করলে কোনোভাবেই সেটা রাষ্ট্রদ্রোহী না। দর্শকবৃন্দ, কি বলবো, এই বেটার কি কোনো সেন্স? এইসব কামলাদের কোনো সেন্স, কোন আকল জ্ঞান, কোন লেখাপড়া এদের আছে? আন্তর্জাতিক সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে ওয়াকার একজন আমলার দায়িত্ব পালন করবে ল মেকারসদের রিকমেন্ডেশনে অথবা অর্ডারে। তাকে কে বলছে আন্তর্জাতিক সম্পর্কোন্নয়নের জন্য তাকে কে দায়িত্ব দিছে? Constitutionally, army chief do not have any authority to make a public relation or international relation. ওয়াকার সংবিধানের পরিপন্থী রাষ্ট্রদ্রোহী কাজ করেছে সে যখন বিক্রম মিস্ত্রির সাথে লোকজন নিয়ে তার বাসায় দেখা করেছে। দর্শকবৃন্দ, এই কামলাদেরকে দিয়ে আরো বলিয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ দেশের স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা রাষ্ট্রদ্রোহী নয়। কামলার বাচ্চা কামলারা, বিক্রম মিস্ত্রির সাথে সেনাপ্রধানের দেখা হওয়াটা ওয়াকারের জন্য রাষ্ট্রদ্রোহিতা। সংবিধান অথবা MBML এলাও করে না ওয়াকারকে বৈদেশিক এক কূটনীতিককে বাসায় এনে তার সাথে কথা বলা, এটা রাষ্ট্রদ্রোহিতা। ওয়াকার, আপনি যেসব লোকজনদেরকে দিয়ে ওকালতি করান, মন্তব্য করান, এদেরকে একটি স্কুলে পাঠান, আর আপনি নিজেও একটি স্কুলে যান এবং বাংলাদেশের সংবিধান এবং MBML এটা একটু ভালো করে পড়েন। ইংরেজি বুঝেন না, একটু ভালো করে পড়েন, ভালো করে পড়ে তারপরে এগুলো নিয়ে কথা বলেন। এগুলো নিয়ে যদি ভালো করে কথা বলেন, দেন ইট মে ওয়ার্ক। কিন্তু আপনি যেভাবে কামলাদের দিয়ে যেসব পড়ানোর চেষ্টা করছেন, আমি মনে করি না এগুলো আপনাকে হেল্প করবে। কেন যেন মনে হয় আপনি লেজে গুবরে করে ফেলছেন, আপনি ইমব্যালেন্স হচ্ছেন। আমি মনে করি না এতে আপনার কোনো উপকার হচ্ছে। আপনার এ বিষয়ে আপনি যেসব লোকজনদেরকে দিয়ে আপনি প্রমাণ করার চেষ্টা করছেন যে আপনি বাংলাদেশের ত্রাণকর্তা, না, আপনি বাংলাদেশের বোঝা। আপনি এখনো ভারতের স্বার্থ রক্ষা করছেন, আপনি এখনো
ভারতের স্বার্থ, হাসিনার স্বার্থ, শেখ পরিবারের স্বার্থ, এবং আপনি এমন সব কাজ করে যাচ্ছেন এবং বেড়াচ্ছেন যা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থতার মধ্যে নিয়ে যাবে। ইউ আর ট্রাইং ইউর বেস্ট টু সেট ডক্টর ইউনূস ফর শিওর ফেলিওর। আপনি কাজগুলো করার থেকে বিরত থাকেন। আপনাকে আমি বলেছি, আপনি দেশের স্বার্থে যদি কোনো পদক্ষেপ নিতে চান, আপনার আশেপাশে দেশপ্রেমিক কিছু লোকজনের সাজেশন নেন। আপনি যে কাজগুলো করছেন এগুলো রাষ্ট্রদ্রোহিতা। আমি আপনাকে অপদস্থ করার জন্য, অসম্মান করার জন্য, আপনাকে গালি দেওয়ার জন্য আজকের আমি লাইভে এসে কথা বলছি না, কিন্তু আপনি গালি খাওয়ার মতো রাস্তায় যাচ্ছেন। আমি চাচ্ছি আপনাকে সম্মানের সাথে কথা বলার জন্য, কিন্তু আপনি সম্মান নিচ্ছেন না। আপনি বিতর্কিত সব কাজ করে যাচ্ছেন, একের পর এক বিতর্কিত সব কথাবার্তা বলে বেড়াচ্ছেন এবং লোকজনদেরকে হায়ার করছেন আমার কথার জবাব দেওয়ার জন্য, যেগুলো রীতিমতো হাস্যকর কাজ। এ ধরনের কাজ কারবার একজন ম্যাচিউরড মানুষের জন্য, স্পেশালি যারা আর্মি চিফের পদ দখল করে আছে, তাদের জন্য অত্যন্ত বেমানান যেগুলো আপনি করছেন। তো জেনারেল ওয়াকার সম্পর্কে আমি এখানেই বলা শেষ করব, কারণ জেনারেল ওয়াকারকে নিয়ে আমি আর আজকে সময় নষ্ট করতে চাই না। তবে অন্য যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাই সেখানে আসি। কুমিল্লার 14 গ্রামে একজন মুক্তিযোদ্ধাকে কিছু লোকজন গলায় জুতার মালা পরিয়েছে, ঝাড়ু পেটা করেছে। লোকটার নাম আব্দুল হাই কানু। এটা নিয়ে তথাকথিত বাংলাদেশের ভারতের তল্পি বাহক চুতমারানি সন্তান মুক্তিযোদ্ধারা কান্না শুরু করেছে, কান্নার রোল উঠেছে। ও একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়েছে। এই আব্দুল হাই কানু টোটাল 11টা হত্যা মামলার সাথে জড়িত, কেস হয়েছে 9টা। এই কানু চাঁদাবাজি, জায়গা দখল, মসজিদে গিয়ে হামলা, ওয়াজ মাহফিলের দাঙ্গা লাগানো, ওয়াজ মাহফিলে বাধা দেওয়া, এহেন কোনো কাজ নাই যেগুলোর সাথে সে জড়িত ছিল না। মসজিদে গিয়ে জোর করে মুজিবের ছবি টাঙানো, এগুলো নিয়ে এমন কোনো কাজ নাই আব্দুল হাই কানু করে নাই। এখন এই আব্দুল হাই কানুকে লোকজন ধরেছে এবং তাকে জুতার মালা পরিয়েছে। একটা কথা দর্শকবৃন্দ, আমি কখনো আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে না। আমি এটা বিশ্বাস করি না। আইন আইনের ধারায় চলবে। একটা লোক যদি অপরাধী হয় তাকে আইনের সোপর্দ করা। কিন্তু আমরা কি এই কথা সত্যি করে বলতে পারি যে বর্তমানে বাংলাদেশে আইনের শাসনের পুরোপুরি আইনের শাসন কায়েম হয়েছে, এই কথাটা কি আমরা বলতে পারি কিনা? আমি দেখি না যে বাংলাদেশে আইনের শাসন ইতিমধ্যে কায়েম হয়েছে। আমি এটা দেখি না, কিন্তু চেষ্টা হচ্ছে। আমি কি আশাবাদী? আমি আশাবাদী। আমি বিশ্বাস করি যে আইনের শাসন বাংলাদেশে কায়েম হবে এবং এটা কাজ করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এটার উপরে কাজ করে যাচ্ছেন, নিরলস কাজ করে যাচ্ছেন। কিন্তু আমার কথা একটা, বাংলাদেশে আমাদের চিরাচরিত কালচারালি একটা কথা আছে, সে কথাটা হচ্ছে এই, মৃত লোকের বদনাম কইলেন না, মৃত লোকের নিয়ে আর কথা বললেন না, হি ইজ গন, তার বদনাম করতে নাই। এটা একটা আমাদের কথা। আমি জানি না আমাদের ইসলামী আইনে অথবা শরিয়া লতে এমন কোনো ক্লজ আছে কিনা, অথবা আমাদের কোরআন অথবা হাদিসে এমন কোনো ক্লজ আছে কিনা আমার জানা নেই। কিন্তু একটা কথা আমি বলতে চাচ্ছি, আমরা কি ইয়াজিদকে আমরা এখনো মাফ করতে পেরেছি, যিনি আমাদের মহানবীর 2 নাতি ইমাম হুসেন এবং ইমাম হাসানকে, ইমাম হুসেন ইমাম হাসান যাদেরকে খুন করা হয়েছে, আমরা কি তাকে, ইয়াজিদ সম্পর্কে আমরা এখনো কেউ প্রশংসা করি?
আরো একটা কথা, পলাশীর প্রান্তরে আমরা কি মীর জাফরের কেউ প্রশংসা করি? আমরা কি ঘসেটি বেগমের প্রশংসা করি? করি না। আমরা কি এরশাদ সরকারের এরশাদ শিকদারের প্রশংসা করি? করি না। এখন আপনারা যদি বলেন আব্দুল হাই কানু নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেছে, নাম্বার ওয়ান, আমি জানি না সে আদৌ মুক্তিযোদ্ধা কিনা, কারণ বাংলাদেশে এই মুহূর্তে অগণিত ভুয়া মুক্তিযোদ্ধা আছে। তারপরও আব্দুল হাই কানু ব্যক্তি হিসাবে সে যদি ক্রিমিনাল হয়, সে যদি স্বৈরাচারের দোসর হয়, সে যদি স্বৈরাচারের দোসর হয়ে 11টা হত্যা মামলায় নিজেকে জড়ায়, হিন্দুদেরকে পয়সা দিয়ে হিন্দুদেরকে পয়সা দিয়ে মন্দির ভাঙ্গিয়ে মুসলমানদের উপরে দোষ দেওয়ার চেষ্টা করে, এই আব্দুল হাই কানু, তাকে লোকজন ধরে গলায় জুতার মালা দিয়েছে, এটা নিয়ে কেন হই হুল্লোড় শুরু হবে? তাকে হিরো বানানোর চেষ্টা হবে। এখানেও কি হাসিনা শেখ বলে দিয়েছে যে কানুকে অপমান করা মানে বাংলাদেশের সব মুক্তিযোদ্ধাদের অপমান করা? দর্শকবৃন্দ, একজন মানুষ তাকে যখন গ্রেফতার করা হয় অন্যায়ের জন্য, সে হতে পারে বরেণ্য একজন ব্যক্তিত্ব, কিন্তু যেই মুহূর্তে তাকে গ্রেফতার করা হয়েছে সে জাস্ট একজন ক্রিমিনাল। আব্দুল হাই কানুর মতো একজন খুনি, আব্দুল হাই কানুর মতো একজন বাটপা, আব্দুল হাই কানুর মতো একজন সুবিধাভোগী, তাকে তো গলায় জুতার মালা পরিয়ে উলঙ্গ করে পিটানো উচিত। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা এটা বলতে পারি, যারা এভাবে জোর করে তার গলায় মালা পরিয়েছে, এভাবে আইন নিজের হাতে তুলে না দিয়ে উচিত ছিল তাকে আইনের হাতে হস্তান্তর করা। কিন্তু যেই আব্দুল হাই কানু 14 গ্রামে অনেক নিরপরাধ বিএনপি আওয়ামী লীগের কর্মীদেরকে অন্যায়ভাবে গ্রেফতারে সহায়তা করেছে, তখন কোন মানুষের কান্নার রোল তো দেখি নাই। আজকের আব্দুল হাই কানুকে উলঙ্গ করে পিটিয়ে রাস্তায় শোয়া দিলে এত কান্নাকাটি কিসের? 2 দিনের ভিতরে ভুলে গেছেন নির্মম ভাবে বিএনপি, জামাত এবং বিরোধী দলীয় লোকজনদের উপরে মুক্তিযোদ্ধার নাম লাগিয়ে কিভাবে মানুষের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে? ভুলে গেছেন? তো যারা আজকের বলছে মুক্তিযোদ্ধা কানুকে অপমান করা যাবে না, তাদেরকে উলঙ্গ করে পিটানো উচিত। আপনাদের যদি মতিভ্রম হয়, ঘরে গিয়ে চুরি পরে বসে থাকুন। আপনাদের মতো হারামজাদাদের জন্য রাজনীতি না। এগেইন, আব্দুল হাই কানুকে যারা লাঞ্ছিত করেছে, আমি কি মনে করি তারা একটু বাড়াবাড়ি করেছে? না, প্রত্যেকটা রাগের একটা বহিঃপ্রকাশ আছে। আমি বলবো না যে দে আর ইনভলভ ইন এ ক্রিমিনাল অ্যাক্ট অর ক্রিমিনাল মিসচিফ। যারা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়েছে, আব্দুল হাই কানু গত 15 বছরে ভুলে গিয়েছিল যে তাকে কেউ ধরবে। ঠিক যেমনি লেফটেন্যান্ট জেনারেল এমডি মাইনুল ইসলামও মনে করেছে সে এখন নির্বিঘ্নে বেগমপাড়ায় গিয়ে ভ্যাকেশন করবে। আব্দুল হাই কানুর মতো লোকজনদেরকে এভাবে যদি লোকজন, সচেতন মানুষ ধরে এবং পুলিশের সোপর্দ করে, এটাই করা উচিত। কিন্তু মানুষের মনের ভিতরে আইনের প্রতি ওই শ্রদ্ধাশীলতা এখনো গড়ে ওঠেনি। কারণ মুন্নি শাহকে গ্রেফতার করার পরে ছেড়ে দেওয়া হয়েছে, অথচ মুন্নি শাহর ব্যাংক অ্যাকাউন্টে
শত কোটি টাকা পাওয়ার পরেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়েছে, তাকে গ্রেফতার করা হয়নি। আব্দুল হাই কানুকে যদি উলঙ্গ করে পিটায়, এটা জনগণের মৌলিক অধিকার এবং রাগের বহিঃপ্রকাশ, যে দেশের থেকে, আইন বিভাগ থেকে তারা কোনো বিচার দেখছে না। এবং এই আব্দুল হাই কানুর গলায় জুতার মালা নিয়ে যারা এখন আহাউহু করছে, বিএনপির হোক অথবা জামাতের হোক, আপনাদের এসব ভণ্ডামি এবং হিপোক্রেসি বাদ দেন। এত কথায় কথায় ফতোয়া দেওয়া বন্ধ করেন। মির্জা ফখরুলের এখন আবার সেন্সলেস হওয়ার সময় আসছে। এই লোকটা যখনই দেখে তাকে মহাসচিবের পদ থেকে সরানোর পায়তারা চলছে, সে রাস্তাঘাটে বেহুশ হওয়া শুরু করে। আব্দুল হাই কানুর গলায় মালা দেওয়ার সময় মির্জা ফখরুলের গায়ে জ্বর উঠছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই, শুনে রাখুন। আব্দুল হাই কানুর মতো লোকজনদেরকে, লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলামের মতো লোকজনদেরকে, মুন্নি সাহার মতো লোকজনদেরকে যখন গ্রেফতার করে ছেড়ে দেওয়া হয়, গ্রেফতার করার বদলে ছেড়ে দেওয়া হয়, জনগণ রাগান্বিত হয়, ভুক্তভোগীরা রাগান্বিত হয়, তখন তাদেরকে রাস্তাঘাটে ধরে গলায় জুতার মালা দিবে, ঝাড়ু পেটা করবে। পুলিশ প্রশাসন এবং আইন মন্ত্রণালয়ে কর্মরত উপদেষ্টা সহ সব লোকজনরা কান খুলে শুনে রাখুন। জনগণের ঝাড়ুর বাড়ি আপনাদের জন্য অপেক্ষা করবে এই মুহূর্তে, যদি আপনারা সঠিক রাস্তায় বসে সঠিক কাজগুলো না করেন। এই প্রসঙ্গে আরো একটা কথা বলতে চাই। বাংলাদেশের সুপ্রিম কোর্টে, হাইকোর্টে হাসিনা নিয়োজিত, ভারত নিয়োজিত এখনো অনেকগুলো বিচারপতি বসে আছে। আসিফ নজরুল, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, অবিলম্বে এসব বিচারপতিদেরকে বেঞ্চ থেকে সরিয়ে দিন। তাদের অপতৎপরতার কথা আমি নিউ ইয়র্কে বসে শুনি, অথচ আপনি বাংলাদেশে বসে ঘন ঘন জেনারেল ওয়াকারের আদেশ নিতে নিতে আপনি আপনার দায়িত্ব ভুলে গেছেন। হাসিনা নিয়োজিত, ভারত নিয়োজিত, আওয়ামী লীগ নিয়োজিত কোন বিচারপতি যেন হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের বেঞ্চে না থাকে। তাদেরকে রিপ্লেস করুন অনতি বিলম্বে। এবং এই নিয়োগের সময় আল্লাহর ওয়াস্তে আবার ওই হাসিনার পূজারীদের টেনে বের করেন না, ভারতীয় পূজারীদেরকে টেনে বের করবেন না। আপনাদের তো আবার এই স্বভাব আছে। আরো একটা কথা, আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা জেনারেল হাফিজ বহু বদমাইশি করেছেন, একটু হালাল কাজ করার চেষ্টা করুন। আর্মিতে 300-400 অফিসারদেরকে অন্যায়ভাবে ফোর্স রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে, তাদেরকে প্রমোশন দেওয়া হয় নাই। তাদের গায়ে বিএনপির এবং জামাতের তকমা লাগানো হয়েছে। অনতি বিলম্বে তাদেরকে ফেরত আনুন। তাদের যেটা প্রাপ্য যোগ্যতা ভিত্তিক বিচারে তাদেরকে আবার আর্মিতে ফিরিয়ে আনুন এবং তাদেরকে সঠিকভাবে প্রমোশন দেওয়ার চেষ্টা করুন। যাদেরকে অবসর নিতেও দেওয়া হয় না, অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে টেনে আনুন। আপনাদের কর্মকাণ্ড ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ডকে ছোট করে। আপনারা যদি এই কাজগুলো ঠিক মতো না করেন, ইতিহাস আপনাদের মাফ করবে না, কিন্তু জনগণ আপনাদেরকে ধরবে। ডক্টর আসিফ নজরুল, আপনি যদি সচেতন না হন, ডু ইউ রিয়েলি থিঙ্ক ইউ ক্যান গো ব্যাক টু ইউর ওল্ড জব? ছাত্ররা উলঙ্গ করে পিটাবে আপনাকে।
সঠিক রাস্তায় আসেন। দর্শকবৃন্দ, নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদে এখনো হাসিনার ছবি কেন ঝুলে আছে? বাংলাদেশের যেসব মুক্তিযোদ্ধার নামধারী ভারতীয় কুত্তার বাচ্চারা আছেন, যারা এখনো ভারতের পূজা করেন, আমি তাদেরকে মুক্তিযোদ্ধা বলবো না, আমি তাদেরকে বলবো, আমার বোন নীরা তাদেরকে বলে চুক্তিযোদ্ধা। এসব কুত্তার বাচ্চাদের জুতা পেটা করে তাদের সনদ বাতিল করা হোক, ওরা মুক্তিযোদ্ধা না। যেই বেটির ভারতীয় চুতমারানি হাসিনার নির্দেশে বাংলাদেশ থেকে 4,000, 5,000, 10,000 মানুষকে গুম করা হয়েছে, ভারতে পাঠানো হয়েছে, ভারতকে আহ্বান করা হয়েছে বাংলাদেশ আক্রমণ করার জন্য, তার ছবি এখনো মুক্তিযোদ্ধা সংসদে। তাইলে এটা মুক্তিযোদ্ধা সংসদ না। যে কোনো মূল্যে নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদ থেকে ওই ছবি সরিয়ে নিতে হবে। কোন অফিসে এই ভারতীয় চুতমারানির ছবি অথবা মুজিব শেখের ছবি কোথাও যেন না থাকে। আমি বর্তমান সরকার তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সব গোছানোর পরে নির্ধারণ করুন বাংলাদেশের ফাউন্ডিং ফাদার। আপনারা যদি ফাউন্ডিং ফাদার হিসাবে একটা কমিশন গঠন করেন যে বাংলাদেশের ফাউন্ডিং ফাদার কারা, একটা কমিশন তৈরি করুন, তারা সিদ্ধান্ত নিবে বাংলাদেশের ফাউন্ডিং ফাদার কারা। আমি ফাউন্ডিং ফাদার হিসাবে 5 জনকে জানি: নবাব স্যার সলিমুল্লাহ, শেরে বাংলা একে ফজলুল হক, আব্দুল হামিদ খান ভাসানী, মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান। আমি এই 5 জনের নাম প্রস্তাব করছি এই শো এর মাধ্যমে বাংলাদেশের ফাউন্ডিং ফাদার হিসাবে। আমি হোসেন শহীদ সরওয়ার্দীকে আমি বাংলাদেশের ফাউন্ডিং ফাদার মনে করি না, কারণ উনি আদৌ বাংলাদেশী ছিলেন না। এখন আমি এই 5 জন যাদের কথা বললাম, নবাব স্যার সলিমুল্লাহ, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান, এই 5 জনকে আমি প্রস্তাব করছি জাতির ফাউন্ডিং ফাদার হিসাবে। দর্শকবৃন্দ, আরো একটা সাবজেক্ট নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে এই, কথায় কথায় আমরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা কথা বলি, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলি, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর নিয়ে কথা বলি। আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস গত কয়েকদিন আগে আল আজহার ইউনিভার্সিটিতে একটা বক্তৃতা দিয়েছে। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, যারা মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সুদ খায়, ডক্টর মোহাম্মদ ইউনূস খারাপ মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস সমাজকে খারাপ পথে নিচ্ছে, আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তৃতা আল আজহার ইউনিভার্সিটিতে আপনারা পুরো বক্তৃতাটা শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি এই বক্তৃতাটা মনোযোগ দিয়ে শুনেন, ডক্টর ইউনূস সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা হবে। আমি ওনার বক্তৃতাটা 3-4 বার দেখেছি এবং আমি মনে করি এই বক্তৃতাটা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আমার মনে হয় আপনাদের ভুল ধারণা ওনার দিক থেকে অনেক ক্লিয়ার হবে। আপনারা এই বক্তৃতাটা শুনবেন। আরো একটা শেষ বিষয় আজকের আমি
আমি কথা বলতে চাই। হাসিনা বিরোধী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কদের এবং ছাত্র নেতাদের খুব গোপনে কৌশলে খুন করা হচ্ছে, তাদেরকে মেরে ফেলার ধমকি দেয়া হচ্ছে, সমন্বয়কদের মেরে ফেলার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র হচ্ছে। সমন্বয়কদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, স্পেশালি রয়ের ডিরেকশনে এই ষড়যন্ত্রগুলো হচ্ছে। এই রয়ের ষড়যন্ত্রে যোগ দিয়েছে ছাত্রলীগ, যুবলীগ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কিছু লোকজন এবং বিএনপির ভারতীয় গ্রুপটা, যারা সমন্বয়কদের বিরোধিতা করছে। আমি জানি সমন্বয়ক যারা তারা পিরাউলিয়া না, সমন্বয়ক যারা তারা অনেক অভিজ্ঞ কোনো মানুষজন না, সমন্বয়ক যারা তাদের অনেক শর্টকামিং আছে। কিন্তু একটা কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে, বাংলাদেশে হাসিনা সরকারের, ভারতীয় তাবেদার সরকারের পতন হয়েছে এই সমন্বয়কদের হাতে ধরে, তাদের নেতৃত্বে। আজকের যদি এই সমন্বয়কদের হত্যা করার পরিকল্পনা করা হয় এবং আমরা যদি তাদেরকে রক্ষা করার জন্য ডাক দিতে না পারি, দাঁড়াতে না পারি, তাহলে আমাদের জন্য লানত হবে। আমার এই কথা হয়তো অনেকের কাছে গ্রহণযোগ্য হবে না, কিন্তু তারপরেও আপনাদেরকে আমি একটা কথা বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং এই আন্দোলনের প্রত্যেকটা নেতা এবং কর্মী মুক্তিযোদ্ধাদের চেয়েও মূল্যবান। মুক্তিযোদ্ধাদের চেয়েও 2024-এর এই সমন্বয়করা এবং ছাত্র নেতারা এবং প্রতিটা ছাত্র অংশগ্রহণকারী পরিবার পরিজন, ছাত্রের গার্জিয়ান, শিক্ষক 1971 সালের মুক্তিযোদ্ধাদের চেয়েও এদের মর্যাদা আমার কাছে অনেক বেশি। দর্শকবৃন্দ, আজকের আলোচনার এগুলোই ছিল আমার বিষয়বস্তু। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একা কথা বলি বা শোয়ের মধ্যে কথা বলি, আমি বাংলাদেশ থেকে কোনো একজনকে এনে আমি তার প্রশ্ন থাকলে তার কথা শুনব এবং তার প্রশ্নের জবাব দেব এবং তারও মতামত নেব। এভাবেই আমি এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়েছে। উনি পেশায় একজন চিকিৎসক, বাংলাদেশের বারডেমে কর্মরত। ওনার কথাবার্তা আমার অনেক ভালো লেগেছে। আজকেরও আমি ওনাকে ইনভাইট করেছি আমার শোয়ের শেষ প্রান্তে। আমি কয়েকটা বিষয় ওনার মতামত চাইবো, আর ওনার যদি কোনো প্রশ্ন থাকে আমার জন্য, আমি এটার উত্তর দেব। দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই ডক্টর নওশেরকে। ডক্টর নওশের সে তার পরিচয় দিবে। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমি আপনার শোটা রেগুলার দেখি এবং আমার কাছে খুব ভালো লাগে যে আপনি অত্যন্ত সাহসী একজন মানুষ, এবং আপনি যে মানে ইউটিউবে যে কথাগুলো বলেন এগুলো নিছক যে ভিউ কামানোর জন্য না, যে দেশের জন্য যে প্রয়োজনীয়, এটা আমি বুঝতে পারি। আপনার সাথে যুক্ত হয়ে আমি সৌভাগ্যবান মনে করছি। ডক্টর নওশের আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে কয়েকটা বিষয়ের ভিতরে আমি কথাগুলো আমি আমার অডিওটা একটু হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি।
হ্যালো 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 আপনি কি এখন আমার কল কেটে গেছে। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? ডক্টর নওশের আপনি কি লগ অফ করে আবার ব্যাক করবেন? লগ অফ করে, ওকে। দর্শক কিন্তু আমি দুঃখিত, উনি লক হওয়ার সাথে সাথে আমি আমার অডিও সিস্টেম আমি দেখলাম অফ হয়ে গেছে। তো উনি আবার যদি জয়েন করে হয়তো বা আমাদের অডিও সিস্টেমটা ঠিক হয়ে যাবে। আপনি কি এখন আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? আমার এখানে আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। ওখানে কি মিউট করা? না না, হ্যালো হ্যালো, অডিও একদম ফুল দেওয়া, ফুল। আমি আপনার কথা আদৌ শুনছি না। আমি আবার আপনাকে লিংকটা পাঠাই। ওকে। আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন। অনেকে হয়তো বা জড়িত থাকতে চান নাই, কিন্তু তাদেরকে বাধ্য করা হয়েছে, কারণ তারা চাকরি করতে হবে, এর জন্য অনেককে বাধ্য করেছে। এমন অনেকেই রয়েছেন, কারণ সবাই তো আর খারাপ না। প্রশাসনের সব মানুষ যে খারাপ তা কিন্তু নয়। সবাই যে হাসিনার এই শাসনামল তারা পছন্দ করেছে সেটাও কিন্তু নয়। আমরা দেখেছি হাসিনার পতনের পর অনেক সেনা সদস্যরাও তারা রাইফেল উঁচিয়ে, তারা বন্দুক উঁচিয়ে তারা উল্লাস করেছে। তারা উল্লাসের সহিত শেখ মুজিবের ভাস্কর্য ভেঙেছে। তার মানে স্পষ্ট যে তারাও হাসিনার শাসন আমলে বেশ বিরক্ত ছিল। তো অনেকেই যারা গুম খুনের সাথে জড়িত ছিল, কেউ আছে অতি উৎসাহী, যেন জিয়া, আবার অতি উৎসাহী মেজর মুজিবুর। এদের মতো তো সবাই ছিল না, কিছু মানুষ ছিল যারা আসলে প্রকৃতপক্ষে মানুষ ছিল। তো আলোচনাগুলো শুনেছেন, শুনে কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবেন।